আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, লাস্ট যেদিন ভিডিও দিতে পেরেছিলাম সেই দিন তো এই জায়গাটাতে ইন্ডেক্সটা এসে দাঁড়িয়েছিল। সো আমার এক্সপেক্টেড ছিল, মোস্ট এক্সপেকটেশন ছিল যে মুভিং এভারেজ রেজিস্ট্যান্স পেয়ে প্রপার একটা কারেকশনের দিকে আসবে, কিন্তু মার্কেট তো ওই দিনও মেনশন করেছিলাম, আসলে বারে বারে মেনশন করি যে মার্কেট তো আসলে আমার কথা মতো চলে না, মার্কেট সবসময় মার্কেটের মতোই চলে। সো ভলিউম কিন্তু ডিক্লাইনিং না হয়ে ভলিউমটা সুন্দর করে আবার গেইন করেছে, মার্কেটটা উপরের দিকে যেতে চাচ্ছে। খুবই সুন্দর সিনারিও। সুইংয়ের প্রেক্ষাপট থেকে বললে এই আপ সুইংয়ে একটা সেল সিনারিও হওয়ার পরেও কারেকশনে না এসে আপ সুইংয়ের আরেকটা ফেজের দিকে যাচ্ছে। সেটা দেখতে চাই যে আপ সুইংয়ের এই ফেজটা কতটুকু কন্টিনিউ হয়। এর আগেও ভিডিওতে অনেকবার বলেছি যে একটা সুইংয়ের মধ্যে ৩টা-৪টার বেশি ফেজ সাধারণত হয় না, কিন্তু ভলিউমের যে ডেভেলপমেন্ট সবকিছু দেখে মনে হচ্ছে যে সুইংটা হয়তো আরও উপরের দিকে যাবে। ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে সবসময় যেটা বলি যে ট্রেডাররা, বিশেষ করে প্রফেশনাল ট্রেডাররা, কখনোই আগে ডিসিশন নিয়ে বসে থাকে না, তারা মার্কেটকে ফলো করে ডিসিশন নেয়। যে আগে মার্কেটকে ডিসিশন নিতে দেয়, সেই মার্কেটের ডিসিশনটাকে দেখে অ্যাসেস করে তারপর নিজে ডিসিশন নেয়। সো যেহেতু ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি আছে, বেশিরভাগ স্টকের মধ্যে হয়তো পজিটিভিটি থাকবে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, যে ভালো করেছে নিঃসন্দেহে, কিন্তু ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে। তার চেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যেটা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। নেক্সট ডে যদি সেম পরিমাণ ভলিউম অ্যাকুমুলেট করতে না পারে, তাহলে কিন্তু কারেকশনটাই এক্সপেক্টেড। এর আগে আমরা এখানে আনইউজুয়াল ভলিউম দেখেছি, তারপরে কিন্তু সুইংটা আসলে উপরের দিকে যেতে পারে নাই, এই কারেকশনেই চলে আসছে। আর এই জোনটাতে তো যদি বলি কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গা কিন্তু আছে। সো এখন এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটাও দেখার বিষয়। আর আমরা এখানে আনইউজুয়াল ভলিউম পেয়েছিলাম, তারপরের দিনে ভলিউম অ্যাকুমুলেট করেছিল, তারপরে কিন্তু সেল সিনারি হয়ে এই ভলিউমটা ডিক্লাইনিং হওয়া শুরু হয়েছিল, সুইংটাও কিন্তু ডিক্লাইনিং হওয়া শুরু হয়েছিল। সো এই ধরনের সিনারিও হতে পারে। আমি সবসময় যেটা বলি যে স্টক মার্কেট আসলে একই জিনিস বারে বারে রিপিটেশন হয়, খুব নতুন কোনো কিছু আসলে এই মার্কেটে আসে না। জাস্ট চার্টের প্যাটার্নগুলো, ক্যান্ডেলস্টিকের ভাষাগুলো যদি বুঝে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় ট্রেড করা। আমরা এর আগের ভিডিওতেও তো বলেছি এর একটু লম্বা সময় থাকতে চায়, কারেকশনের পরে একটু স্টেবিলিটি হওয়ার চেষ্টা করতেছে। সো অল্প অল্প করে এন্ট্রি দিয়ে ওয়েট করা যেতে পারে। অ্যাকমি ল্যাব ভালো। সুইংয়ের প্রেক্ষাপট থেকে বললে একটা আপসুইং হয়েছে, আবার কারেকশনে এসে আরেকটা আপসুইংয়ের দিকে যাচ্ছে। এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। আফতাব অটো ছোট পরিসরে বললে তো ডেফিনেটলি ট্রেন্ডি সিনারিওর মধ্যে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা জানি যে একটা ট্রেন্ডি সিনারিও হতে গেলে তার মধ্যে কয়েকটা সুইং থাকবে, অলরেডি একটা দুইটা আপসুইং ছিল। তো রিসেন্ট যে ক্যান্ডেলস্টিক আমরা পেয়েছি সিনারিও ভালো না, আনইউজুয়াল ভলিউমের পরে একটু কারেকশনটা এক্সপেক্টেড এখান থেকে। এশিয়াটিক ল্যাব লুকস গুড, কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে আনইউজুয়াল ওয়েতে কন্টিনিউ করতেছে, ট্রেন্ডি অবস্থায় আছে, এটাই বলতে চাই। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে বঙ্গজ কনভেনশনাল রেজিস্ট্যান্স জোনের মধ্যে কিন্তু ঘোরপাক খাচ্ছে, যেখানে রেজিস্ট্যান্স পেয়েছিল সেম জায়গাতে রেজিস্ট্যান্স পেতে দেখেছি এখন ওই জোনটাতেই আছে। সবসময় যেটা মেনশন করি যে একটা সুইংয়ের শুরু এবং এক্সপেক্টেড কিংবা পসিবল শেষ, এটা বুঝতে পারাটা খুব জরুরি। ফর এক্সাম্পল, আমরা যদি এখান থেকে ট্রেন্ড লাইন ড্র করি, এখানে একটা ট্রেন্ড লাইন তো ড্র করেছি, এটা যদি একটা সুইং হয়, সো এটা কিন্তু কখনোই সুইংয়ের শুরু না। সুইংয়ের শুরুটা হচ্ছে যে এই সব জায়গায়। সো সুইংয়ের শুরুর দিকে ট্রেড প্ল্যান করে
অপেক্ষা করাটা ওয়াইজ। সুইং এর শেষে যদি ট্রেড প্ল্যান করা হয় এবং কনভেনশনাল রেজিস্ট্যান্স এ যদি ট্রেড প্ল্যান করা হয়, তো এইটা আবার তো এক্সপেক্টেড নিচে আসবে। কত নিচে আসবে যেটা আমরা কেউই জানি না। সো যদি আবার সেই কনভেনশনাল সাপোর্টে এসে আবার বাউন্স করে, সো এই মাঝখানে যে সময়টা আমাদের নষ্ট হলো প্লাস আমাদের টাকাটা আটকে থাকলো, সো এইটা কখনোই কাম্য না। তো সবসময় সুইং এর বটমের দিকে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। ফর এক্সাম্পল বারাকা পাওয়ার এই যে কারেকশন শেষ করে একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছিল, সেটাও খুব সুন্দর একটা এন্ট্রি জায়গা ছিল অল্প অল্প করে। তারপরে কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে, ভলিউম যদি গেইন করতে পারে এখন এক্সপেক্টেড তো উপরের দিকে যাওয়ারই উচিত। লাস্ট দিনের বাজারে ব্যাংক সেক্টরের অ্যাক্টিভিটি দেখা গেছে, তো ব্র্যাক ব্যাংকের কথাও বলতে চাই, খুবই সুন্দর উপরের দিকেই যাচ্ছে, ভলিউমটাও গেইন করেছে। তো এটাই বলতে চাই যে পজিটিভিটি কতদিন অব্যাহত থাকে এটাই দেখার বিষয়। বিএসআরএম লিমিটেড লুকস ভেরি গুড, চারটা সবুজ মানেই ভালো। ক্যাপ এম বিডিবিএল এখনও ট্রেন্ডি প্রবণতা ধরে রাখতে পেরেছে, লাস্টের 2-3 সিনারিও ভালো না। এখান থেকে একটু কালেকশনে এসে নিচে এসে মুভিং এভারেজ উপর থেকে যদি প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এই জায়গাটা হতে হবে নতুন করে এন্ট্রি পয়েন্ট। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স সিনারিও ভালো লাগতেছে না। আনইউজুয়াল ভলিউম ফলোড বাই একটা বাজে ক্যান্ডেল, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, আরও ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু সুইংটা নিচের দিকে চলে আসার সম্ভাবনাটাই বেশি। ডিউএইচ তো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, এটাই দেখতে চাই কতটুকু কন্টিনিউ হয়। দেশবন্ধুর রিফ্লেকশন ভালো না, কারেকশনাল রিফ্লেকশন। টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল এর কথা বলতে চাই, সুইং এর শুরু আর শেষ ডিটারমিন করতে পারা খুব জরুরি। ফর এক্সাম্পল এখান থেকে যদি বলি, এখান থেকে সুইংটা শুরু হয়ে কিন্তু উপরের দিকে চলে গেছে, সো কারেক্টটা সুইং এ যেতে চাইলে কিন্তু একটু কারেকশনে এসে যাওয়াটা এক্সপেক্টেড। সো এই সব জায়গায় ট্রেড প্ল্যান করা কখনোই ওয়াইজ না। ইস্টার্ন লুব্রিক্যান্ট ছবির মতো প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকেই কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। সবসময় যেটা মেনশন করে, রেজিস্ট্যান্স পেলে রেজিস্ট্যান্স না পেলে কিন্তু কিচ্ছু না। আর এটা যদি ব্রেক করে চলে যেত তাহলে কিন্তু রেজিস্ট্যান্স কিছুই উল্লেখযোগ্য হতো না। আগে মার্কেটকে অবজার্ভ করেন যে আসলে রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স পায় কিনা, রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স পেয়েছে এরকমই মনে হচ্ছে। সো এখন কিন্তু এক্সপেক্টেড কারেকশন। ফাইন ফুডসের কথাও বলতে চাই, খুবই সুন্দর ট্রেন্ডি প্রবণতা অব্যাহত রেখেছে, এটাই দেখতে চাই এই ট্রেন্ড আসলে কতদিন শেষ হয়। মুভিং এভারেজের উপর দিয়ে খুবই সুন্দর কন্টিনিউ করতেছে। আরেকটা ট্রেন্ডি স্টক দেখলাম সিপর, সো লুকস ভেরি গুড। আইবিপির কথাও বলতে চাই, কারেকশনের এক্সপেকটেশন ছিল কিন্তু তা না হয়ে কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাটা সামহাও ব্রেক করে যেতে পেরেছে। ভলিউম যদি অ্যাক্টিভ থাকে সুইংটা কিন্তু আরও উপরের দিকে যেতে পারে, যদিও সুইংয়ের ওপরের দিকে ট্রেড প্ল্যান করাটা আসলে খুব একটা ওয়াইজ না। আইসিবির কথাও বলতে চাই, ক্যান্ডেলস্টিকের উপরে বিশাল বড় উইক আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সুইংটা খুব একটা বেশি দূরে যাবে এরকম মনে হয় না। ইসলামী ব্যাংকের কথা না বললেই না, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে, কিন্তু উপরের দিকে যে টাইপের ক্যান্ডেলস্টিক আসতেছে খুব একটা ভালো ক্যান্ডেলস্টিক মনে হচ্ছে না। সুইংয়ের শুরু কিন্তু ডেফিনেটলি এইসব জায়গা না, শুরুটা হয়েছিল এইসব জায়গা থেকে। সো 33 থেকে 44 ভালো একটা প্রফিটের জায়গা কিন্তু হয়েছে। সো এইসব জায়গায় ট্রেড প্ল্যান করা আমার মতে খুব একটা ওয়াইজ না। ওকে অ্যাটলিস্ট কারেকশন হয়ে একটু নিচে আসতে হবে, দেন এইসব জায়গায় পাওয়া গেলে ট্রেড প্ল্যান করা যেতে পারে, তাও যদি প্রপার বাউন্স ব্যাক সিনারিও হয়। ইসলামিক ফাইন্যান্স সেই চিরাচরিত রূপ, স্টক প্রাইসের যেটা থাকে আর কি, যে ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং ছোট হয়, যেটা আমরা এইখানে দেখেছি, ছোট্ট একটা আপসুইং হয়ে সেলসেনের হয়ে কারেকশন হয়েছে, আবার কিন্তু বাউন্স করে প্রপার একটা আপসুইং হয়েছে, মুভিং এভারেজ 50 থেকে এইবার রেজিস্ট্যান্স পেয়েছে, কিন্তু আবার কারেকশনের রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, এক্সপেক্টেড সুইংটাও নিচের দিকে চলে আসবে। লিগাসি ফুড কারেকশনের রিফ্লেকশন, সেম গোস ফর লাফার্স। লিন্ড বিডির মধ্যেও কারেকশনের রিফ্লেকশন। লাভেলো ভলিউম ডিক্লাইনিং, সুইংটাও নিচের দিকে আসতেছে, আনইউজুয়াল আপসুইং এর পরে একটা আনইউজুয়াল ডাউন সুইং এক্সপেক্টেড। সো এই জায়গাগুলোতে পাওয়া গেলে নতুন করে যদি এই পর্যন্ত আসে, সেইটা আবার নতুন এন্ট্রি পয়েন্ট হতে পারে, অথবা এখান থেকে যদি কোনো একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। সো লেটস সি। মালাকের মধ্যেও আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি, এর আগেও আমরা যতবার আনইউজুয়াল ভলিউম দেখছি প্রাইস তো সাস্টেন করতে পারে না, এখানেও দেখা গেছে। সো লেটস সি। মেঘনা ইন্স্যুরেন্স ভালো করলেও সেলস ইনো টাইপ ক্যান্ডেল বলতে চাই, এক্সপেক্টেড কারেকশন, কারণ ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে গেছে। এখন যদি এই সুইংয়ের আরও কয়েকটা ফেজ হয় সেটা ডিফারেন্ট ইস্যু। মিডল ব্যাংক ক্যান্ডেলস্টিকের উপরে কিন্তু উইক, আরও কিন্তু কনভেনশনাল রেজিস্ট্যান্স জোনের সামনে দাঁড়িয়ে আছে, এর আগে ওইখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। এই জোনটার কথা বলছি, এই জোনেও রেজিস্ট্যান্স ছিল, এখন কিন্তু ওই জোনে এসে দাঁড়িয়েছে। সো ট্রিপল টপ সিনারিও হওয়ার হাতছানি, নর্মালি ডাবল টপ ট্রিপল টপ হলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড হয়। মেঘনা সিমেন্টের কথাও বলতে চাই, চার্টে সবুজ আসতেছে, ইটস ভেরি গুড টু মি। যারা একটু লম্বা সময় থাকতে পছন্দ করেন
তো তারা এই ধরনের জায়গাতে অল্প অল্প করে এন্ট্রি নিয়ে অপেক্ষা করতে পারেন। প্রপার কারেকশনের পরে যে কনসলিডেশন ফেজেই আছে আমি বলবো, কারণ চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানেই কিন্তু ভালো। তো এখান থেকে ছোট হলেও একটা আপসুইং পাওয়া গেলেও যেতে পারে। সো লুকস ভেরি গুড টু মি। আর সবসময় যেটা মেনশন করি যে সুইংয়ের ওপরের দিকে ট্রেড প্ল্যান করার চেয়ে সুইংয়ের নিচের দিকে ট্রেড প্ল্যান করে ওয়েট করাটা আসলে ওয়াইজ। ফর এক্সাম্পল, আপনি যদি এইখানে ট্রেড প্ল্যান করতেন, এটা ওয়াইজ হতো না, কারণ ছোটো হলো একটা সুইংয়ের উপরের দিকে, তারপরে কিন্তু প্রপার কারেকশন হয়েছে। এবার এখন যেমন সুন্দর ট্রেড প্ল্যান করার সময় যাচ্ছে আমার মতে, আর ধরেন একটা আপসুইং হয়েছে, তারপর একটা সেল সিনারিও হয়েছে, আবার এইখানে কিন্তু ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ হবে না, কারণ তারপরে কিন্তু একটা কারেকশনটা এক্সপেক্টেড হবে। এনএলবি ব্যাংকের কথাও বলতে চাই, লুকস ভেরি গুড টু মি। খুবই সুন্দর ক্যান্ডেলস্টিক আসতেছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। সামনে রেজিস্ট্যান্স আছে, মুভিং এভারেজ 50, কিন্তু ক্যান্ডেলস্টিকের ফ্লো ভালো লাগতেছে। লেটস সি। ইনটিউবসের কথাও বলতে চাই, লম্বা একটা আপসুইং হয়েছে, তারপরে সেল সিনারিও, এক্সপেক্টেড কারেকশন। অরায়ন ফর্মার মধ্যেও সেল সিনারিও। সিপার্লের কথাও বলতে চাই, ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে, সুন্দর মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। এখন আরেকটু এখান থেকে যদি কারেকশনও হয়, একটু নিচে এসে যদি এইসব জায়গায় পাওয়া যায়, খুবই সুন্দর নতুন করে এন্ট্রি পয়েন্ট হবে ফর অ্যানাদার আপসুইং। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইট বেন্ডস। স্টক মার্কেটের মেইন ড্রিভেন ফোর্সই হচ্ছে ট্রেন্ড। একটা স্টক যতদিন ট্রেন্ডি, ততদিন ওই স্টকের সাথে থাকা যেতে পারে। সো সব কিছু মিলিয়ে লুকস ভেরি গুড। বর্তমান বাজারে কয়েকটা ট্রেন্ডি স্টকই আছে, হাতে গোনা কয়েকটা। আমাদের সিপার, ফাইন ফুডস, ক্যাপ এম, বিডিবিএল উল্লেখযোগ্য। সো অবজারভেশনের ভিতর রাখতে পারেন। টেক্সটাইল সেক্টরের মধ্যে সোনারগাঁও রিফ্লেকশন কিন্তু ভালো না, কারেকশনের রিফ্লেকশন, যদিও ভলিউমটা অ্যাক্টিভ পর্যায়ে আছে। ব্যাংক সেক্টরের মধ্যে ইউসিবি স্টেবল পর্যায়ে আছে, অল্প অল্প করে এন্ট্রি নেওয়া যেতে পারে মনে হয়। সুইংয়ের উপরের দিকে নাই, নিচের দিকে আছে। ওয়াইপিএল টানিজল আপসুইংয়ের দিকেই যাচ্ছে, ক্যান্ডেলস্টিক ভালো না, উপরে উইক চলে আসছে। সো ট্রেডিং মেথডটা প্র্যাকটিস করতে গেলে আপনাকে প্রপার সময় এঙ্গেজ থাকতে হবে, প্রপার সময় ডিসএঙ্গেজ হতে হবে। মানে আমি এগুলাকে এঙ্গেজ ডিসএঙ্গেজড এটা বলতে কমফোর্টেবলি ফিল করি। আসলে এঙ্গেজড মানে হচ্ছে কেনা, ডিসএঙ্গেজ মানে সেল করে দেয়া। ফর এক্সাম্পল, আপনি ট্রেড প্ল্যান করেন কিংবা ট্রেড প্র্যাকটিস করেন, সবসময় বলি যে সুইংয়ের নিচের দিকে যখন একটা স্টেবল জায়গায় আসবে, সেই সব জায়গায় কিন্তু ট্রেড প্ল্যানটা অল্প অল্প করে করা যেতে পারে। ধরেন আপনি এই যে প্রপার কারেকশন হয়েছে, হয়ে কিন্তু একটা সাইড সুইংয়ের মধ্যে ছিল, সো এইটা একটা স্টেবিলিটি। ওয়াইপিএল এর ক্ষেত্রে বলছি না, যে কোনো স্টকের ক্ষেত্রেই বলছি, সেই সব জায়গায় অল্প অল্প করে এন্ট্রি দিয়ে ওয়েট করা যেতে পারে। তারপরে সামহাও আপনি কিন্তু একটা প্রফিটের জায়গা হয়তো পেয়েছেন। সো আপনার এইটা ছিল একবার সেল পয়েন্ট, এটাও ছিল একবারে সেল পয়েন্ট, আবার এখন যে অবস্থা দাঁড়িয়ে আছে এটাও কিন্তু একটা সেল পয়েন্ট। আপনি কতটুকু প্রফিট নেবেন এটা একদমই আপনার উপরে। সবসময় যেটা বলি যে একটা আপসুইংয়ের ক্ষেত্রে 3টা 4টা ফেজের বেশি হয় না, সো এইসব জোনগুলো ডেফিনেটলি রিস্কি জোন। এখন আপনি এইখানে এঙ্গেজ অবস্থায় থেকে এইখানেও যদি এঙ্গেজ অবস্থায় থাকতে চান, এটা ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব একটা ওয়াইজ ডিসিশন না। মানে আপনাকে এইখানে এঙ্গেজ যদি হন, অবশ্যই এই সব জায়গায় ডিসএঙ্গেজ হতে হবে, মানে স্টকটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ট্রেডিংয়ের মূল মন্ত্রই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, লসটাকে মিনিমাইজ করা। আপনি যদি সুইং ট্রেডিংয়ের কথা চিন্তা করেন ইনফ্যাক্ট, আর যদি লম্বা সময় চিন্তা করেন, সেই ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু। আমাদের স্টক মার্কেটটাই চলতেছে আসলে ডাউন ট্রেন্ডে, অ্যান্ড কালকে থেকে যদি ইন্ডেক্স কারেকশন শুরু হয়, এটাও কিন্তু মুড়ির মতো কারেকশন হয়ে যাবে, যেভাবে উঠছে সেইভাবে কিন্তু আবার পড়বে। ঠিক আছে, সো প্রফিট টেকিংয়ের চেয়ে ওয়াইজ আর কোনো কিছু নাই ইনফ্যাক্ট। জায়ান্ট স্পিনিংয়ের কথাও বলতে চাই, যে প্রফেশনাল ট্রেডাররা স্টেবিলিটির কথা সবসময় বলি, দেখেন এই যে একটা স্টেবল জায়গা ছিল, এখানে এন্ট্রি দিয়ে এই যে প্রপার সেল সিনারিও, ও কিন্তু অবশ্যই এইসব জায়গায় কিংবা তার আশেপাশে ডিসএঙ্গেজ হয়ে গেছে, মানে স্টকটা থেকে প্রফিটটা বুক করেছে, অল্প কিছু দিনের মধ্যে সুন্দর একটা প্রফিটের জায়গা হয়েছে। তারপরে এখন যে সিনারিওটা হচ্ছে, এইটা কিন্তু টোটালটাই এটা আনপ্রেডিক্টেবল সিনারিও। এখান থেকে কোন দিকে যাবে এটা আমরা কেউই জানি না। সো কোনো আনপ্রেডিক্টেবল সিনারিওর মধ্যে প্রফেশনাল ট্রেডাররা কখনো নিজেকে এঙ্গেজ করে রাখে না। এখন যে সিনারিওটা পাওয়া যাচ্ছে, এখান থেকে কারেকশন হওয়াটাই কিন্তু এক্সপেক্টেড। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে আবার একটু যদি বলতে চাই, ইন্ডেক্সটা ভালো করতেছে, কিন্তু ইন্ডেক্স যখন ভালো করে বেশিরভাগ স্টকই সেটাতে পার্টিসিপেট করে, কিন্তু বেশিরভাগ স্টকের মধ্যে কিন্তু সেই রিফ্লেকশনটা নাই। পার্টিকুলার ব্যাংক সেক্টরকে দেখলাম ভালো করতে, সো দু একটা স্টক দিয়ে হয়তো ইন্ডেক্সটা সবুজ অবস্থায় আছে। তো ওভারঅল মার্কেট কিন্তু ইদার সেলসিনে হয়ে আছে, অথবা একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে। ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক ভালো করতেছে, ইসলামী ব্যাংকের সুইংয়ের কথা যদি বলি, সুইংয়ে কিন্তু উপরের দিকেই স্টে করতেছে, এটাও যে খুব একটা ভালো সিনারিও হবে ইনফ্যাক্ট তা না। ইন্ডেক্স পজিটিভ আছে, এটাই সবচেয়ে বড় কথা। ইন্ডেক্স পজিটিভ থাকলে অনেক
স্টক নতুন করে পারফর্ম করার স্কোপ ক্রিয়েট করে। সো আপকামিং ডেক্স ইন্ডেক্সের এই পজিটিভিটি অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।